আজ ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানের তারেক রহমানের নির্বাচনী জনসভা, ফেরার পথে অংশ নেবেন গাজীপুর ও উত্তরার নির্বাচনী সভায়। এই দেশে ফ্যাসিবাদের শাসন আর চলবে না, হ্যাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে লাভ হবে না, যশোরের নির্বাচনী জনসভায় জামায়াত আমির। দেশ জুড়ে ভোটের প্রচারে ছড়াচ্ছে উত্তাপ, প্রতিপক্ষের বিরুদ্ধে আছে নিয়ম ভাঙার জোরালো অভিযোগ। এবার নির্বাচনে 48% প্রার্থী ব্যবসায়ী, টাকার জোর দেখে নয়, সুখ দুঃখে পাশে থাকবেন এমন নেতা নির্বাচনের তাগিদ বিশ্লেষকদের। চট্টগ্রামের 16টি আসনে প্রার্থীদের সব পদের তথ্যে ব্যাপক গরমিল, প্রার্থীরা কোটি টাকার মালিক, ব্যাংকে আছে কয়েকশো টাকা। এবং শীত আর তুষারে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, এ পর্যন্ত মৃত্যু 22 জনের, 25 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা। আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 2টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি। তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এদিকে ময়মনসিংহ থেকে ফেরার পথে গাজীপুর ও উত্তরায় নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার প্রস্তুতি নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীরা কি বলছেন, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি, জানাবেন। শ্রাবন্তী, একেবারেই সকল প্রস্তুতি সম্পন্ন। সার্কিট হাউস মাঠের মঞ্চ জনসভার জন্য প্রস্তুত। আসলে আমরা দেখেছি গত রাত থেকেই নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলের নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু ময়মনসিংহের দিকে আসা শুরু করেছেন এবং ভোর থেকেই এই সার্কিট হাউস মাঠে জমায়েত হওয়া শুরু করেছেন। আমি রয়েছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে, এখানে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। আসলে সবাই কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। দীর্ঘ 22 বছর পর তাদের দলীয় প্রধান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসেন ময়মনসিংহে। আসলে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন, কেমন লাগছে? দুর্গাপুর কমলাকান্দা থেকে এসেছি। আসলে দীর্ঘ সময় পর বিএনপির চেয়ারম্যান আসেন ময়মনসিংহে, কি ধরনের নির্দেশনা আসলে তার কাছে প্রত্যাশা করেন? আমরা নতুন প্রজন্মের ভোট ধানের শেষের পক্ষে হোক, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা কোথা থেকে এসেছেন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমি বালুকা ময়মনসিংহ থেকে আসছি। আমি কবি। কেমন লাগছে আসলে বিএনপি চেয়ারম্যান আসছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আসলে ঠিক একইভাবে আসলে আমরা যারা নেতাকর্মী সমর্থক এসেছেন তাদের সাথে কথা বলেছি এবং জেলা বিএনপির নেতাকর্মীদের সাথেও কথা বলেছি। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে এর আগের ইতিহাসে যে জনসমাগম হয়েছে সেই জনসমাগমের চাইতেও অনেক বেশি জনসমাগম আজকে হবে এবং তার জন্যই নিশ্চিত নিরাপত্তায় কিন্তু সার্কিট হাউস মাঠ রাখা হয়েছে। আসলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বেলা 2টার দিকে বিএনপি চেয়ারম্যান এখানে আসার কথা রয়েছে এবং তার আগেই আসলে সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হবে বলেও আসলে প্রত্যাশা জেলা বিএনপির। এই ছিল আমার কাছে শ্রাবন্তী ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে সবশেষ খবর। রাবি, আপনাকে ধন্যবাদ। যশোরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। প্রিয় দেশবাসী, আমরা একা দেশ চালা বলতে আমরা চিন্তা করি না, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে চলতে চাই। এই জন্য আমরা দেখেছেন যে 11টি দল আমরা হাতে হাত মিলিয়েছি। আমরা এই জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। যুবক যুবতী ভাই বোনেরা, আমরা আল্লাহর মেহেরবানিতে তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে এই জাতির যুবক যুবতীরা বেকার বিশ্বের দরবারে এই লজ্জাজনক পরিচয় আমরা দিতে চাই না। বরঞ্চ তোমরা আমাদের কলিজার টুকরা, বুকের ধন। আমরা তোমাদেরকে দক্ষ জনগণ হিসেবে গড়ে তোলার জন্য যা দরকার তাই করব। এরপরে তোমাদের হাতে হাতে সম্মানের কাজকে আমরা তুলে দেব। তখন তোমরা হবে গর্বিত নাগরিক, বুক ফুলিয়ে বলবে
আমিও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছি। আমি বাংলাদেশের একজন দক্ষ লোক। আমরা সেই দক্ষতা এবং প্রাপ্যতার ভিত্তিতে কাজ হাতে তুলে দিতে চাই। ভোটের প্রচারণায় মুখর দেশ, দিনরাত একাকার করে প্রার্থীরা ছুটছেন ভোটের দুয়ারে। প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের মাঠে ছড়াচ্ছে উত্তাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ষষ্ঠ দিনের প্রচারণা আজ। সোমবার ঢাকা 18 আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব। ঢাকা 8-এর জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশন একটি দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন। এদিকে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানান। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষ থেকে ভোট চাইতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামায়াতের বিরুদ্ধে অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ করেন। এছাড়া রাজধানীর সব আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি, চাইছেন ভোট। শরীয়তপুরে প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন, প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এছাড়া সব মিলিয়ে প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ শ্রাবন্তী, এই যে আনুষ্ঠানিক প্রচারণার পরপরই কিন্তু আমরা দেখেছি এই শরীয়তপুর 3টি আসনে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র এবং সমমনা যে দলগুলো রয়েছে তারা কিন্তু ব্যাপক প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, যেই অবকাঠামো যেগুলো পিছিয়ে ছিল সেই পিছিয়ে পড়া অবকাঠামোগুলো উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। যে যেসব অঞ্চলগুলো নদী ভাঙ্গন ছিল সেই নদী ভাঙ্গন রোধ করার জন্য তারা কিন্তু কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। হ্যাঁ শ্রাবন্তী, আমার সাথে কিন্তু এখন রয়েছে শরীয়তপুর 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আমরা তার সঙ্গে এখন কথা বলবো। আমি আপনার কাছে জানতে চাই, এই আনুষ্ঠানিক প্রচারণা শেষে আপনি প্রচারণা শুরু করেছেন, আপনি এই যে প্রচারণা শুরু করার পর এলাকার মানুষের কেমন সাড়া পাচ্ছেন এবং আপনি এই শরীয়তপুর 3 আসনের জন্য কোন ধরনের কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে শরীয়তপুর হচ্ছে আমার বাড়ি, আমার পরিবার। এখানে ভোটারদের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনারা দেখেছেন গতকালকে আমার গোসাইহাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সবাই, আমাদের 3টে উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এককভাবে সর্বসম্মতিভাবে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য মানে তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে শুরু করেছেন। এবং ভোটারদের মধ্যে যে মানে প্রাণ চঞ্চলতা, ভোটারদের মধ্যে যে আনন্দ, যে শ্বাস রব ধানের শীষের পক্ষে, সেটা শুধু আমাকে ভালোবেসে, ধানের শীষের ভালোবেসে, তারেক রহমানকে ভালোবেসে আমাদের শরীয়তপুরের 3 নির্বাচনী এলাকা না, পুরো শরীয়তপুরে ইনশাআল্লাহ ধানের শীষের জোয়ার বয়ে চলছে এবং সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা কতটুকু ভোটারদের কাছে যেতে পেরেছেন এবং ভোটাররা কি আসলে কি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাবে কিনা? আমি আশাবাদী না, আমি ইনশাআল্লাহ নিশ্চিত যে আমার পরিবারের প্রত্যেকটা ভোটার, শরীয়তপুর পরিবারের প্রত্যেকটা ভোটার যারা সুস্থ থাকবে তারা সবাই ভোট কেন্দ্রে যাবে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলেছিলাম বিএনপির শরীয়তপুর 3 আসনে যিনি প্রার্থী রয়েছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। তিনি যেমনটা জানিয়েছেন, এই আসনের যারা ভোটার রয়েছে তারা কিন্তু ভোট দিতে কিন্তু উৎসব পরিবেশে তারা তাকিয়ে রয়েছেন। আগামী 12 তারিখে তারা ভোট দেবেন। শ্রাবন্তী, এই ছিল শরীয়তপুর 3 আসনের প্রচারণা নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। রাজন, আপনাকে ধন্যবাদ। প্রার্থীদের 48%ই ব্যবসায়ী, যাদের মধ্যে ব্যবসায়ী সংগঠনের বর্তমান ও সাবেক নেতা যেমন আছেন ঋণগ্রস্ত, এমনকি ঋণ খেলাপিও। যদিও বিশ্লেষক ও ব্যবসায়ী নেতাদের মতে অতীতে ব্যবসায়ী প্রার্থীরা ক্ষমতার চেয়ারে বসার পর জনগণের কল্যাণের চেয়ে নিজ প্রতিষ্ঠান বা শিল্প গ্রুপের সম্প্রসারণেই বেশি ব্যস্ত ছিলেন। আর তাই প্রার্থীদের টাকার জোর না দেখে জনগণের পাশে থাকবে এমন লোকদেরই সংসদ সদস্য নির্বাচিত করার পরামর্শও দিচ্ছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন 1981 জন প্রার্থী। তাদের মধ্যে প্রায় 48%ই নিজের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। এদের মধ্যে ফেনী 3 আসনে ভোট যুদ্ধে নেমেছেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। চুয়াডাঙ্গা 2 আসনে ধানের শীষের প্রার্থী বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, আর কুমিল্লা 9 আসনে বিএনপির প্রার্থী বিটিএমইএর সহসভাপতি আবুল কালাম।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হাজী হাফেজ এনায়েতুল্লাহ ঢাকা ৭ আসন থেকে হয়েছেন জামায়াতের প্রার্থী। আর চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী আসলাম চৌধুরী তো নির্বাচন করছেন ঋণ খেলাপির তকমা নিয়েই। হলফনামা বিশ্লেষণে দেখা যায় প্রার্থীদের একটি বড় অংশই তাদের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। আর সেখানেই প্রশ্ন জাগে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে এই ব্যবসায়ী প্রতিনিধিরা কি আসলেই কার্যকর ভূমিকা রাখতে পারবেন? রাজনীতিবিদ পরিচয় দিয়ে কেন মানুষ রাজনীতি করছেন না, এই প্রশ্নটা আমার ইলেকশন কমিশনের কাছে। আসলে একজন প্রকৌশলী বলেন বা একজন শিক্ষক বলেন, যে ধরনের বাজেট ইলেকশন কমিশন দেয়, এই আয় দিয়ে তো এটা সম্ভব না। আপনি যখনই পুঁজি খাটাবেন, আপনি চেষ্টা করবেন সেটার থেকে কোনো মুনাফা পেতে। 5 কোটি টাকা খরচ করে আজকে নির্বাচন করি, তা আমাকে তো সেই 5 কোটি টাকা আগামী 5 বছরে উসুল করতে হবে, মুনাফা সহ। প্রার্থীদের মধ্যে 891 জন আছেন সম্পদের হিসেবে যারা কোটিপতি। 300 আসনের ভোট যুদ্ধে কোটিপতিদের বিপরীতে তৃণমূলের রাজনীতিকের অধিকার কি চলে যাচ্ছে পয়সাওয়ালাদের পকেটে? বিশ্লেষকদের শঙ্কা অনেকটা তেমনই। জেলা, উপজেলা এবং ইউনিয়ন বা থানা পর্যায়ে তার যে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, এই বিষয়গুলোকে যদি এক ধরনের বাধ্যতামূলক করা যেত, তাহলে কিন্তু ভুইফোর যারা অর্থজীবী তাদেরকে আপনি বন্ধ করতে পারতেন। বরঞ্চ আপনাকে আমি আরো একটা আশঙ্কার কথা বলছি, আগামী সংসদ যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে পারে, এই ব্যবসায়ীরাই তখন শুধু নিম্নকক্ষেই তারা প্রভাবিত করবেন না, তারা উচ্চ কক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেও ব্যাপকভাবে তারা প্রভাবিত করতে পারেন। প্রার্থীদের মধ্যে 25% হলেন ঋণগ্রস্ত, যাদের ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। প্রার্থীদের পেশা এবং আর্থিক সক্ষমতা যাই হোক না কেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সারাদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে একজন যোগ্য প্রার্থীকেই সংসদ সদস্য নির্বাচন করবেন ভোটাররা, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থীদের দেয়া সম্পদের তথ্য রীতিমতো বিস্ময়কর। কেউ কোটি টাকার মালিক, কারো হাতে নগদ টাকার পাহাড়। এরপরও ব্যাংক ব্যালেন্স দেখিয়েছেন মাত্র কয়েকশো টাকা। সামান্য অর্থে নির্বাচন পরিচালনা কতটা সম্ভব, উঠছে সেই প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, হলফনামার অসম্পূর্ণ তথ্য নেতিবাচক প্রভাব ফেলবে ভোটারদের প্রতিক্রিয়ায়। নির্বাচনে কোটি টাকা খরচ যেন ওপেন সিক্রেট, অথচ হলফনামা দেখলে মনে হয় প্রার্থীদের পকেট বড়ই শূন্য। চট্টগ্রামে 16টি আসনে বিএনপি ও জামায়াত জোটের 32 প্রার্থীর হলফনামায় উঠে এসেছে এমনই অবিশ্বাস্য ও অসঙ্গতিপূর্ণ তথ্য। সন্দ্বীপের জামায়াতের আলাউদ্দিন শিকদারের হাতে আছে নগদ 77,000 টাকা আর ব্যাংকে 2.5 লাখ টাকা। বিএনপির মুস্তফা কামাল পাশার ব্যাংকে জমা মাত্র 1,805 টাকা। এই সামান্য অর্থ দিয়ে নির্বাচন কতটা সম্ভব তা নিয়ে উঠেছে প্রশ্ন। সাতকানিয়ার জামায়াতের শাহজাহান চৌধুরীর হাতে 1,34 লাখ টাকা থাকলেও ব্যাংকে মাত্র 4 লাখ টাকা। সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর আছে নগদ 11,35 লাখ টাকা, ব্যাংকে 1,23,000 টাকা। আমার হলফনামায় আমার আয়, আমার ব্যয়, আমার সম্পদ আমি যথাযথভাবে দিচ্ছি। আমার সম্পদ 1991 সালে যা ছিল তার চেয়ে বরঞ্চ কমে গেছে। আমার আব্বার যা সম্পত্তি আমাকে দিয়েছিল তার মধ্য থেকে আমি প্রায় 5 কানি অর্থাৎ 2.5 একর বিক্রি করেছি। তবে সবাইকে চমকে দিয়েছেন চন্দনাইশের বিএনপির প্রার্থী জসিমউদ্দিন আহমেদ। জেলায় সবচেয়ে বেশি নগদ 15 কোটি টাকা নিয়ে তিনি মাঠে নেমেছেন। ব্যাংক জমার ঘরটি রেখেছেন একেবারেই খালি। দেখেন, আমি তো ব্যবসায়ী, আমি তো সরকারি আমলা না, আমার সম্পদ তো বাড়বে। আমার যা সম্পদ বেড়েছে, আমি তো ব্যবসায়ী মানুষ, আমার ট্যাক্স ফাইলের সব কিছু আছে, ট্যাক্সের বাইরে আমার কোনো সম্পদ নাই। সীতাকুণ্ডের আনোয়ার সিদ্দিক ব্যাংকের তথ্য দেয়নি, আবার রাউজানের শাহজাহান মঞ্জুর নগদ টাকার ঘরে লিখেছেন প্রযোজ্য নয়। নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারি ছিল, অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দিলে বাতিল হতে পারে প্রার্থিতা। প্রত্যেকের ক্ষেত্রেই আমি একইভাবে প্রশ্ন করেছি যে আয়কর বিভাগ আপনাদের ওনার সম্পদের হিসাবের বিষয়টি আপনি আমাকে দেখে বলেন, উনি যে সম্পদের হিসাবের বিবরণীটি দিয়েছে আপনার ডকুমেন্টে ঠিক আছে কিনা, আপনি এর সাথে অ্যাগ্রি করেন কিনা। তো ওই ডিপার্টমেন্ট যারা এইটা দেখবে সেটা যদি তারা যদি অ্যাগ্রি করে, তখন আসলে আমার খুব বেশি কিছু করার থাকে না। হলফনামায় অসম্পূর্ণ তথ্য দেয়ায় ভোটারদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আমি একজন নেতা, আমি একজন সংসদ সদস্য হব, মানে আমার মধ্যে যদি স্বচ্ছতা না থাকে তাহলে আমার কাজ করার ক্ষেত্রে তো আমি স্বচ্ছতাটা জায়গাটা মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, তাই না? এইটাই আমার মনে হয় আমরা সবাই যারা রাজনীতি যারা করে তাদের এই জায়গাটা কিন্তু স্বচ্ছতা থাকা দরকার। প্রার্থীরা যেখানে কোটি টাকার মালিক, সেখানে ব্যাংকে সামান্য টাকা বা শূন্য তথ্য দেখানোকে কৌশল হিসেবে দেখছেন অনেকেই। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে সরিষা ক্ষেতে বাণিজ্যিকভাবে মধু চাষ হওয়ায় কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন মৌ চাষিরা। জয়পুরহাটেও মধু আহরণে মাঠে তাঁবু গেড়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বাক্স বসিয়ে মধু সংগ্রহে ফুল ও পরাগায়ন বেশি হওয়ায় এবার ভালো ফলনের আশা কৃষি বিভাগের। চাঁপাইনবাবগঞ্জের মাঠগুলো যেন সরিষা ফুলের হলুদের চাদর বিছানো। এর পাশে মধু উৎপাদনের জন্য সারিবদ্ধ বসানো হয়েছে মৌমাছির বাক্স। 10 থেকে 15 দিন পর পর বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করা হয় মধু। এদিকে ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। আমাদের চাঁপাইনবাবগঞ্জ চর অঞ্চলের 1 নম্বর সবচেয়ে মানে লাভজনক ফসলই হচ্ছে আমাদের সরিষা। এই সময়ে যে সরিষাটা আমরা লাগাই, এই বাড়তি ফসলটা আমরা এইখান থেকে পাই, সেজন্য আমরা কিন্তু কৃষকরা লাভবান হই। প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। দেশের চাহিদা মিটিয়ে মধু রপ্তানির দাবি মৌচাষীদের। বাণিজ্যিকভাবে মৌমাছি চাষে উৎসাহিত করতে এবং উৎপাদিত মধুর ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগের কথা জানান কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে সরিষা উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদেরকে আমরা বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, যাতে করে সরিষা উৎপাদন বৃদ্ধি পায়। জয়পুরহাটে সরিষা ক্ষেতের পাশে 2000 মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মৌচাষীরা। মধু সংগ্রহের কারণে ফুলের পরাগায়ন বেশি হওয়ায় খামারির পাশাপাশি লাভবান হচ্ছেন চাষিরা। কম দামে খাঁটি মধু পেয়ে খুশি স্থানীয়রা। এই বক্স থেকে মৌমাছি বাইরে হয়ে যায়, মধু সংগ্রহ করে আনে। 30% ফলন বৃদ্ধি হয়, তারাও লাভবান, আমরাও লাভবান। মৌ চাষে উদ্বুদ্ধ করতে বিসিকের প্রশিক্ষণে আগ্রহ বাড়ছে কৃষকের। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং মৌ খামারিদের উদ্বোধনের লক্ষ্যে এখানে একটা প্রশিক্ষণেরও আয়োজন করছি নতুন নতুন উদ্যোক্তাদের নিয়ে। পরাগায়নের কারণে এবার জেলায় সরিষার ফলন 25% বাড়ার আশা জেলা কৃষি অধিদপ্তরের। জমিতে আপনি এটা মৌমাছি থাকার কারণে প্রায় 25 থেকে 30% মতো ফলন আমাদের বৃদ্ধি পাবে বলে আমরা আশা করতেছি, কারণ পরাগায়নটা ভালো হচ্ছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠগুলো এখন হলুদের গালিচা। বাক্সে পালন করা মৌমাছি থেকে মধু সংগ্রহ ও বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেকে। সব মাছি যেখানে যাক দিনে সন্ধ্যার মধ্যে সবগুলো আবার এই বক্স ফিরে আসবে। ভালো মৌচাক বা ভালো মৌ কলোনি হয় তাহলে আমরা 4 থেকে 5 কেজি পর্যন্ত পাই। মৌচাষীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। সরিষার ক্ষেতে আসলে মৌবাক্স স্থাপন করলে সরিষার ফলন আসলে 25 থেকে 30 গুণ বৃদ্ধি পায়। তো একই সঙ্গে এটা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনেক বড় একটি ভূমিকা পালন করে। চলতি রবি মৌসুমে মধুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, ডিবিসি নিউজ। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 179, ঢাকা 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি রাজধানী ঢাকায়। সারাদিন থাকবো আমরা এই আসনে। নির্বাচিত যারা হবেন এমপি ক্যান্ডিডেট তাদের সাথে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন, কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজকে। আমাদের এখানে ঢাকা 6 আসনে এখন অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিস্থিতি রয়েছে। আমরা এখানে ইলেকশনের যে কয়জন প্রার্থী রয়েছি আমরা যার প্রচারণা চালাচ্ছি এবং আমাদের মধ্যে একটা চেনা পরিচয় রয়েছে। আমরা ইলেকশন কমিশনে দেখা হয়েছে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছে। তো এখানে কোনো ধরনের তেমন কোনো বড় সমস্যা নেই। আমাদের এখানকার ভোটাররাও ওনারা মুখিয়ে আছেন যে আগামী 12 ফেব্রুয়ারি ওনারা তাদের ভোট দান করবেন। দীর্ঘদিন পর তারা তাদের ভোটটি দিবেন। যদি নির্বাচিত হন তাহলে মানুষের জন্য কি করবেন? আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে, তবে এখন যেটা সবথেকে বার্নিং ইস্যু আমাদের এই অঞ্চলের জন্য, আমরা যেখানে যাচ্ছি বিশেষ করে সবাই বলছে নারীরা বিশেষত, এখানকার গ্যাস সংকট তীব্র
আকার ধারণ করেছে এবং এটার কারণে জনজীবন নির্বাহ করা দুর্বিষহ হয়ে পড়েছে। তো আমরা গ্যাস সংকটটা নিরসনের জন্য আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব, যেটা ইমিডিয়েটলি যে অ্যাকশনগুলো নিব। আর মধ্যম মেয়াদ, শর্ট টার্ম, লং টার্ম এবং মিড টার্ম, লং টার্মে আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আমি যদি বলি, যানজট আমাদের একটা বিশাল বড় সমস্যা, সেটাকে কিভাবে লাঘব করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি আগামী বর্ষার মৌসুমের আগে আমরা আমাদের যতটুকুই ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটা পর্যাপ্ত নয় মোটেও, তারপরে যতটুকু রয়েছে সেগুলো দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে বিভিন্ন জায়গায় ব্লকেজ তৈরি হয়েছে। তো আগামী বর্ষা মৌসুমের আগে আমরা সেগুলোকে সচল করতে চাই। এর পাশাপাশি এখানে বর্জ্য ব্যবস্থাপনাও ভঙ্গুর দশায় রয়েছে, বিভিন্ন স্থানে ময়লা নোংরা আবর্জনা ফেলে রাখা হচ্ছে, যেটা নিয়ে আপনার বাসিন্দারা বিভিন্ন পাড়া মহল্লার তারা আমাদের কাছে কমপ্লেন করছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করব। এর পাশাপাশি আগামী মানে মশাবাহিত রোগের সিজন শুরু হওয়ার আগে এখানে যাতে পর্যাপ্ত পরিমাণে আপনার মশা নিধন কার্যক্রম করা হয় সেটা নিয়ে আমরা কাজ করব। এই ধরনের নানা পরিকল্পনা রয়েছে। আরেকটা আমি একটু লাস্ট বলি, অনেকগুলো বলা যাবে। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, দীর্ঘদিন যাবত এগুলো রক্ষণাবেক্ষণ হচ্ছে না, মেরামত হয়নি, তাই বিভিন্ন স্থানে ভেঙে চুরে একেবারে আপনার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং এর সাথে বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে উঠেছে, ঠিক রাস্তা এবং ফুটপাতও। তো সেগুলোকে আমরা দখলমুক্ত করে যানবাহন চলাচল এবং পথচারী চলাচলের জন্য ফুটপাতগুলো উন্মুক্ত করে দিয়ে। বুঝতে পারছি আপনি নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা বলছিলেন, কিন্তু নাগরিক সমস্যা সমাধানের জন্য এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় সমস্যা আমাদের দেশে। আপনি কি এই সিস্টেমটা ভাঙতে পারবেন? এই সিস্টেমটা ভাঙার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এবার আমরা এই সিস্টেমগুলো ভেঙে আমরা নতুন করে আমাদের যে ব্যবস্থাপনাটা সেটাকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, যাতে করে খুব এফিশিয়েন্টলি আমরা কাজগুলো করতে পারি। এবং আপনি যেটা বললেন যে ছোটোখাটো কাজের জন্য দেখা গেছে অনেকগুলো লেয়ার পার হয়ে যেতে হয়, তো সেই বিষয়টা যাতে না হয়ে ওয়ান স্টপ সলিউশনের মতো আমরা একটা ব্যবস্থা করতে পারি, এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। সরি। পাশাপাশি আমরা স্থানীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে এটা স্বায়ত্তশাসিত, মুখে বলা হলেও আসলে কাগজে কলমে তা নয়। এটি একটি মন্ত্রণালয়ের অধীনে পুরা স্থানীয় সরকার ব্যবস্থা এবং গ্লোবালিও এটাকে অটোনমাস হিসেবে রেকগনাইজ করা হয় না বাংলাদেশে যে কয়টা মিউনিসিপ্যালিটি বা সিটি কর্পোরেশন রয়েছে। তো এই বিষয়ে আমার দীর্ঘমেয়াদে আমাদের পরিবর্তন করতেই হবে, তো সেই ব্যাপারে আমার কাজ করার ইচ্ছা আছে। আর সব শেষ প্রশ্ন একটু ছোট করে যদি বলেন, কোনো কারণে যদি নির্বাচিত না হন, যেহেতু প্রতিদ্বন্দ্বীরা আছে, তাহলে আপনি মানুষের উন্নয়নে কিভাবে কাজ করবেন? এটা কোনো বিষয় না, নির্বাচনে জয় পরাজয় থাকবে। তো যদি আমি পরাজিত হই আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একজন রাজনীতিবিদের জায়গা থেকে আমার জনগণের প্রতি এবং দেশ ও দশের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেটি আমার কাজ আমি করে যাব। আমি জনগণ এবং জাতির কল্যাণে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। ভয়াবহ তুষারঝড় ও শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এর প্রভাবে যুক্তরাষ্ট্র জুড়ে নিহত হয়েছেন অন্তত 22 জন। জরুরি অবস্থা জারি করা হয়েছে 25টি অঙ্গরাজ্যে। শীতের তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমেছে -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন 10 লাখের বেশি সেবাগ্রহীতা। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে, সেখানে 5 জন মারা গেছেন। দুর্যোগে মারা গেছেন টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাসেও। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।